জয় শ্রীরাম বলে কিভাবে মানুষদেরকে হত্যা করেছে, কিভাবে মানুষ একজন মুসলমানকে জোরপূর্বক জয় শ্রীরাম বলিয়েছে, একজন গরুর গোস্ত ফ্রিজে রাখার কারণে মানুষকে পিটিয়ে হত্যা করেছে। এখন সেই দেশ যদি হচ্ছে আপনার ইভেন দেখুন ভারত শুধু মুসলমানদের দেশের বিষয়টা হচ্ছে এমনটা না। আপনি দেখবেন যে এখানে খালিস্তানের যারা আছে তারা যখন স্বাধীন খালিস্তানের জন্য আন্দোলন করে সেখানে তাদের উপর নির্যাতন করতেছে। এই যে এবছর আমি আমার নিজের যে আমি যে বাসায় থাকি আমার যে কেয়ারটেকার দারোয়ানকে জিজ্ঞাসা করলাম যে আপনার দাদা আপনার পূজার অবস্থা কি কেমন হইলো? বলছে গত ১৬ বছরের মধ্যে সবচেয়ে নিরাপদ পূজা এবছর পালন করছি। এবং আপনি দেখবেন যে পূজাকে কেন্দ্র করে এবছর বাংলাদেশের কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনাও ঘটে নাই। যেগুলো প্রতি বছর ঘটে। মাদ্রাসার ছাত্ররা হচ্ছে আপনার মন্দির পাহারা দিছে এবং বাংলাদেশ এবং ভারতের স্বামী-স্ত্রীর সম্পর্ক আবার রক্তের সম্পর্ক। এই স্বামী-স্ত্রীর রক্তের সম্পর্কের যে দেশ, ২ দেশ, সেখানে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বর্ডার কিলিং হয় বাংলাদেশে। বাংলাদেশ ভারত সীমান্তে। দেখুন এই সীমান্ত হওয়া উচিত পৃথিবীর সবচেয়ে নিরাপদ সীমান্ত। আর বাংলাদেশের মানুষ এত বেশি গরিব না, এত বেশি ফকিন্নি না যে ভারতে গিয়ে আসলে তাদের সেখানে পালাই যাওয়া লাগবে, সেখানে গিয়ে এটা করতে হবে। ভারতের কনসার্ন আসলে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন না। ভারতের কনসার্ন হচ্ছে বাংলাদেশ থেকে শেখ হাসিনা চলে গেছে। বাংলাদেশকে তারা যে এত বছর যাবৎ লুট করেছে, বাংলাদেশের সম্পদ ভোগ করেছে, বাংলাদেশকে একটা তাদের একটা এটাকে কি বলা যায়? বাংলাদেশকে তারা একটা তাদের উপনিবেশে পরিণত করেছিল। বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরামে বাংলাদেশ তাদের পক্ষে কথা বলতো। বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে কথা বলতো না। বাংলাদেশ সরকার আ শেখ হাসিনার সরকার অর্থাৎ ঢাকা চলতো দিল্লির কথায়। অর্থাৎ ঢাকায় যারা ছিল এরা কোনো আসলে সরকারই ছিল না। এরা মনে করতো যে আমরা সরকার, আমরা সরকারে আছি, আমরা সরকার চালাচ্ছি, রাষ্ট্র চালাচ্ছি। আদতে আসলে এরা ভারত আসলে ঢাকাকে বা হাসিনার যে আওয়ামী লীগ সরকার ছিল তাদেরকে আসলে কোনো সরকারই মনে করতো না। তাদেরকে মনে করতো তাদের গোলাম, তাদের দাস। তো সেই জায়গা থেকে আসলে এত বছর যাবৎ এত সম্পদ তারা ভোগ করছে। তারা হচ্ছে আপনার বাংলাদেশ থেকে বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধা তারা নিয়েছে, ট্রানজিট নিয়েছে, এটা নিয়েছে, ওটা নিয়েছে। আপনি সবকিছু জানেন। তো সার্বিক বিবেচনায় আসলে ভারতের কনসার্ন আসলে সংখ্যালঘু নির্যাতন না। বরঞ্চ ভারতের কনসার্ন আওয়ামী লীগ। ভারত বাংলাদেশকে আওয়ামী লীগের চোখ দিয়ে দেখে। এটাই হচ্ছে ভারতের সমস্যা। এবং ভারত আ আফটার 71 কখনোই ভারত আসলে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আসলে কখনোই দেখেনি এবং তারা কল্পনাও করতে পারে না। তারা এটা মনে করে যে তাদেরই একটা অন্য যে প্রদেশগুলো আছে অর্থাৎ দিল্লি দেখে একটা প্রদেশ হিসেবে বাংলাদেশকে দেখে এবং বাংলাদেশ থেকে তারা সুযোগ সুবিধা নেয়, ভোগ করে। এবং আপনি দেখবেন যে বাংলাদেশ থেকে ভারত সর্বোচ্চ ৩য় হিসেবে সর্বোচ্চ রেমিটেন্স নেয় বাংলাদেশ থেকে। বাংলাদেশের বিদ্যুতের নামে বলেন, এটা ক্যাপাসিটি চার্জের নামে বলেন, এটা ওটা মানে বিভিন্ন সেক্টর দিয়ে আসলে তারা যেভাবে শোষণ নিপীড়ন করেছে। তো সেখানে হাসিনা চলে যাওয়ার পরে এখন যেটা হয়েছে অভ্যুত্থানের পরে যে এই অভ্যুত্থানের আমরা যে জেনজি বলতেছি, এই জেনজির যে জায়গাটা, তো এরা আসলে ভারতের চোখে চোখ রেখে কথা বলতে চায়। ভারতের সাথে আসলে দাসত্বের যে সম্পর্ক, গোলামির যে সম্পর্ক, এটাতে আসলে বিশ্বাস করে না। এবং বর্তমান সরকারকে তারা এক প্রকার বাধ্য করতেছে ভারতকে চোখে চোখ রেখে কথা বলার জন্য। দেখুন পৃথিবীর মধ্যে সবচাইতে আহ যে সুসম্পর্কযুক্ত দেশ যদি বলেন হাসিনার ভাষ্য মতে বা আওয়ামী লীগ এবং হচ্ছে ভারতের ভাষ্য মতে, তাহলে হচ্ছে বাংলাদেশ এবং ভারতের স্বামী স্ত্রীর সম্পর্ক আবার রক্তের সম্পর্ক। এই স্বামী স্ত্রীর রক্তের সম্পর্কের যে দেশ, ২ দেশ, সেখানে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বর্ডার কিলিং হয় বাংলাদেশে। বাংলাদেশ ভারত সীমান্তে। দেখুন এই সীমান্ত হওয়া উচিত পৃথিবীর সবচেয়ে নিরাপদ সীমান্ত। আর বাংলাদেশের মানুষ এত বেশি গরিব না, এত বেশি ফকিন্নি না যে ভারতে গিয়ে আসলে তাদের সেখানে পালাই যাওয়া লাগবে, সেখানে গিয়ে এটা করতে হবে, ওটা করতে হবে। তো দেখুন এই যে একটা সার্বিক পরিস্থিতি, তো এই বিষয়গুলো আসলে বর্তমানে এই যে অভ্যন্তরীণ যে সরকার আছে, আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, তো সেখানে আসলে চ্যালেঞ্জের মুখে পড়েছে। ভারতের সবকিছু সমস্ত বিষয়গুলো আসলে চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং ইতোমধ্যে বাংলাদেশ হচ্ছে দিল্লিতে হচ্ছে পৃথিবীর ইউরোপিয়ান ইউনিয়নের যে রাষ্ট্রগুলো আছে তাদের যে দূতাবাসগুলো ছিল সেগুলো সরিয়ে নিয়ে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করতেছে, অথবা ভিন্ন কোনো দেশে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে। তো সার্বিক বিবেচনায় আসলে আহ, বাংলাদেশ যে আসলে ভারতের কাছে একটা লাভজনক প্রজেক্ট ছিল, তো সেই প্রজেক্টটা আসলে ভারতের হাতছাড়া হয়ে গেছে। তো এটাই আসলে ভারতের কারণে এখানে সংখ্যালঘু নির্যাতন বলতে আসলে কিছুই নাই। আর সংখ্যালঘু নির্যাতনের যদি অ্যাকচুয়াল সিনারি আপনি বলেন, তাহলে গত ১৬ বছরের যে সংখ্যালঘু নির্যাতনের যে পরিমাণ ছিল সেই তুলনায় বর্তমানে আরো বেশি কম। আপনি ১৬ বছর আওয়াম বাংলাদেশের আপনি সংখ্যালঘু নির্যাতনের কথা যদি আপনি বলেন, দেখেন বাংলাদেশে সংখ্যালঘু যদি না বলি, আমি স্পেসিফিক বলি, হিন্দু ধর্মাবলম্বী ভাইদের সংখ্যা হচ্ছে বা হিন্দু ধর্মাবলম্বী মানুষের সংখ্যা হচ্ছে ৮%। অথচ আপনি সরকারি চাকরির রেশিও যদি আপনি দেখবেন যে সেখানে ৮% মানুষ ৩০% চাকরি করে। আর ভারতে মুসলিম হচ্ছে ২০%, অথচ তারা সরকারি চাকরি করে 1%।
হ্যাঁ, 1% এরও কম, বিলো 1%। তো দেখুন এই যে একটা সার্বিক হিসাব নিকাশ, তো সেখানে যেই ভারত, আমরা তো ভারতে দেখেছি গত ৮-১০ বছরে জয় শ্রীরাম বলে কিভাবে মানুষদেরকে হত্যা করেছে, কিভাবে মানুষ একজন মুসলমানকে জোরপূর্বক জয় শ্রীরাম বলিয়েছে, একজন গরুর গোস্ত ফ্রিজে রাখার কারণে মানুষকে পিটিয়ে হত্যা করেছে। এখন সেই দেশ যদি হচ্ছে আপনার ইভেন দেখুন ভারত শুধু মুসলমানদের দেশের বিষয়টা হচ্ছে এমনটা না। আপনি দেখবেন যে এখানে খালিস্তানের যারা আছে তারা যখন স্বাধীন খালিস্তানের জন্য আন্দোলন করে সেখানে তাদের উপর নির্যাতন করতেছে। বিভিন্ন জায়গায় আসলে ভারতের আসলে কনসার্ন সংখ্যালঘু নির্যাতন না। তো ভারতের মূল কনসার্ন এর জায়গা হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। কারণ ভারত বাংলাদেশকে আওয়ামী লীগের চোখ থেকে দেখে এবং ভারত মনে করে একমাত্র আওয়ামী লীগই এখানে তাদের বিশ্বস্ত চর এবং আওয়ামী লীগই হচ্ছে তাদের হয়ে সার্ভ করবে। তো সেই ধরনের একটা বড় প্রজেক্ট মিস হওয়ার বেদনায় আওয়ামী লীগ আছে, ভারত আছে। আর একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই ১৬ বছরে আওয়ামী লীগ করে যারা হচ্ছে অধিকাংশ যারা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী অধিকাংশ আওয়ামী লীগ করে এবং তারা আওয়ামী লীগের নেতা হিসেবে, আওয়ামী লীগের কর্মী হিসেবে এত ১৬ বছর মানুষকে নির্যাতন করছে, নিপীড়ন করছে। এখন হয়তো টুকটাক ২-১টা হচ্ছে তার বিরুদ্ধে অকারেন্স ঘটছে কিংবা মানুষ প্রতিশোধ পরায়ণ, আমরা হিউম্যান নেচার যেটা, তো প্রতিশোধ নিচ্ছে। এখন সেটাকে আপনি আওয়ামী লীগ হিসেবে না দেখে আপনি সেটাকে একটা হচ্ছে কমিউনাল কনফ্লিক্ট নাকি হচ্ছে পলিটিক্যাল কনফ্লিক্ট, আপনাকে দুইটাকে ডিফাইন করতে হবে। যদি আর যেগুলো ঘটতেছে এগুলো একটাও হচ্ছে কমিউনাল কনফ্লিক্ট না, এগুলো সবই পলিটিক্যাল কনফ্লিক্ট এবং পলিটিক্যাল দ্বন্দ্ব, পলিটিক্যাল মারামারি। তো এটা আসলে এখানে যে আপনি হিন্দু হওয়ার কারণে ঘটছে বিষয়টা এমন না, এখানে আওয়ামী লীগ হওয়ার কারণে এগুলো ঘটছে। আপনি ভিন্ন রাজনৈতিক মতের হওয়ার কারণে ঘটেছে, কারণ এত বছর আপনি করছেন। এখন আপনার সাথে টুকটাক কিছু ঘটতেছে, মানুষ তো আল্লাহ বাংলাদেশ সবাই তো আল্লাহর ওলি না যে এক গালে চড় দিলে আরেক গাল পেতে দিবে। তো টুকটাক ঘটনা ঘটছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে দেখুন এই যে মানে পূজা, এই যে এবছর আমি আমার নিজের যে আমি যে বাসায় থাকি, আমার যে কেয়ারটেকার দারোয়ানকে জিজ্ঞাসা করলাম যে দাদা আপনার পূজার অবস্থা কি, কেমন হইলো? বলছে গত ১৬ বছরের মধ্যে সবচেয়ে নিরাপদ পূজা এবছর পালন করছি। এবং আপনি দেখবেন যে পূজাকে কেন্দ্র করে এবছর বাংলাদেশের কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনাও ঘটে নাই, যেগুলো প্রতি বছর ঘটে। মাদ্রাসার ছাত্ররা হচ্ছে আপনার মন্দির পাহারা দিছে এবং সারা রাত মন্দির পাহারা দিয়ে মন্দিরের সামনে তারা তাদের ধর্মীয় নামাজ আদায় করছে। তো এই ধরনের একটা মানে ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশকে আপনি ধর্মীয় সংঘাত, সহিংসতার দিকে ঠেলে দিবেন। চিন্ময়কে কেন্দ্র করে যে ধরনের একটা তাদের প্ল্যান ছিল, যেভাবে তারা দেখেছেন যে আপনি আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা হচ্ছে চিন্ময়ের আইনজীবী, তিনি রাষ্ট্রীয় প্রসিকিউটর এপিপি, তাকে হচ্ছে বলা হয়েছে যে চিন্ময়ের আইনজীবী। এই ধরনের গুজব ছড়িয়ে একটা একটা মানে ধর্মীয় সংঘাত, একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, কিন্তু সেখানেও মানুষ কিন্তু সায় দেয় না, সাড়া দেয় না। তো সবকিছু মিলিয়ে আসলে বাংলাদেশে আসলে যা ঘটছে এগুলো ওই ধরনের বড় কোনো ঘটনা আসলে ঘটছেই না এবং ওভারঅল বাংলাদেশী মানে খুবই শান্তিপূর্ণ পরিস্থিতির মধ্যে বাংলাদেশ আছে। ভারত যেটা করছে এটা হচ্ছে বাংলাদেশকে আসলে তাদের ইন্টারেস্টের বাইরে বাংলাদেশ চলে যাওয়ার কারণে আসলে এটাকে তারা ইন্টারন্যাশনাল মিডিয়ায় ফোকাস করার চেষ্টা করছে এবং বাংলাদেশকে তারা কব্জা করার চেষ্টা করছে এবং তারা বর্তমান যে ক্ষমতাসীন আছে বা অদূর ভবিষ্যতে যে ক্ষমতাসীন যারা আসবে নির্বাচনের মধ্য দিয়ে তাদেরকে আসলে এক প্রকার তাদের সেবাদাস বানানোর তারা আসলে চেষ্টা করছে, ভয় দেখানোর চেষ্টা করছে, সুরসুরি দেওয়ার চেষ্টা করছে। এর বাইরে কিছুই করছে না। আমার একটা প্রশ্ন আফসারি স্যারের কাছে, যেহেতু বিশেষ করে আপনারা জানেন আমাদের বাংলাদেশে মায়ানমারের কিছু অবৈধ লোক নাগরিক প্রায় 11 থেকে 12 লক্ষ হতে পারে, আমার পুরো জানা নেই, আপনাদের জানা আছে। তাহলে মায়ানমারের নাগরিকদেরকে প্রশিক্ষণ অর্থাৎ সামরিক বাহিনীর প্রশিক্ষণ দিয়ে তাদের বর্ডারে ঢুকিয়ে দিলে ভালো হবে, আমার যা ধারণা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইঞ্জিনিয়ার তুম সিং মং, আপনার কাছে একটা প্রশ্নটা হচ্ছে তোয়াইচিং মং, আপনার কাছে একটা প্রশ্নটা হচ্ছে দেখেন, বন্ধুত্ব সম্পর্ক দুই প্রকারে হয়। এক বন্ধুত্ব সম্পর্ক হচ্ছে আপনি বন্ধু আমার, আমি আপনার বন্ধু, আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, আমি আপনার দাওয়াতে গিয়েছি, আপনি আমার দাওয়াতে আসবেন, এটা একটা বন্ধুত্ব সম্পর্ক। কিন্তু ভারত এবং মিয়ানমারের সাথে তো আমাদের বন্ধুত্ব আছে, কিন্তু বন্ধুত্বটা মনে করেন তো এখন প্রভুর দরবারে কিন্তু হাজির হয়ে গেছে, যেটা কোন হাসিনার আমলে কিন্তু প্রভু মেনে কিন্তু হাসিনা কিন্তু প্রভু মানত, মায়ানমার বলেন এবং কি ভারতকে বলেন, নরেন্দ্র মোদীকে কিন্তু প্রভু মাইনে কিন্তু বন্ধুত্ব কাতিল করেছে, অর্থাৎ প্রভু তাদেরকে কিন্তু প্রভু মানানো হয়েছে। তাহলে বন্ধুত্বর কাতিলে এই যে মায়ানমারের অবৈধ লোক আমার বাংলাদেশে অবস্থান করতেছে এবং ভারতীয় অবৈধ লোক আমার বাংলাদেশে অবস্থান করতেছে, তাহলে তো বন্ধুত্ব সম্পর্ক ঠিকই আছে। তাহলে এই অবৈধ লোকদেরকে সামরিক প্রশিক্ষণ দিয়ে তাদের বর্ডারে ঢুকিয়ে দিলে কেমন দেখা যায়? ধন্যবাদ। জি, ধন্যবাদ। সোহেল।